হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9-এর জন্য আবারও ফরাসি বিপ্লব থেকে আরেকটা পার্ট। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আজকের পার্টের নাম হলো ফ্রান্সে রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা। ঠিক আছে, দেখো পরবর্তী বছরগুলিতে ফ্রান্সের পরিস্থিতিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। কী হয়েছে, যখন আস্তে আস্তে যখন আমরা স্টেপ বাই স্টেপ আসছি তখন দেখছি যে পরবর্তী বছরগুলিতে কি ফ্রান্সের পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছিলো। যদিও রাজা সুরুস লুই ফরাসি সংবিধান মেনে নিয়েছিলেন, তথাপি প্রাশিয়ার রাজার সাথে গোপন আলাপ চালিয়ে যাচ্ছিলেন। মানে এত বাধার পরে যখন ফরাসি রাজা সুরুস লুই সংবিধান মেনে নিছে, নতুন সংবিধান, তারপরে তিনি কি করছে, প্রাশিয়ার যে রাজা আছে তার সাথে গোপনে বৈঠক করত। প্রতিবেশী দেশগুলি শাসকরাও ফ্রান্সের এই উন্নতিতে ভীত হয়েছিল, সেখানে সৈন্যবাহিনী পাঠাতে উদ্যত হয়েছিল। মানে কী দেখো হয়েছিল, যখন একটা রাষ্ট্র শক্তিশালী হয় তখন তার সাথে অনেক রাষ্ট্রই সম্পর্ক করার জন্য আসে। যেমন আমাদের ভারত এখন একটা কি শক্তিশালী রাষ্ট্র, তো ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার জন্য অনেক রাষ্ট্রই হাত বাড়াচ্ছে। সেই সময় ফ্রান্স যখন শক্তিশালী হয়েছিল, তো ফ্রান্সের মধ্যে বিভিন্ন দেশের শাসকরা তাদের সৈন্যবাহিনী পাঠাতে শুরু করে। কারণ 1789 সালে গ্রীষ্মকালীন সময় থেকে ফ্রান্সে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে তারা ভীত হয়ে পড়েছিল। মানে 1789 সালের পর থেকে, ঠিক আছে, ফ্রান্সে যেরকম একটা উন্নতি হয়েছিল তা দেখা বাকি রাষ্ট্রগুলা ভয় পেয়ে গেছিল। কিন্তু সৈন্যবাহিনী পাঠানোর আগেই, মানে যখনই সৈন্যবাহিনী তারা পাঠাচ্ছিল তার আগেই 1792 সালে জাতীয় পরিষদ নির্বাচন হয় এবং প্রাশিয়া এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। ওই বিভিন্ন দেশ থেকে সৈন্যবাহিনী পাঠানোর আগেই 1792 সালে জাতীয় পরিষদে নির্বাচন হয়। তো জাতীয় পরিষদের নির্বাচন কবে হয়? 1792 সালে। আর ওই সময় প্রাশিয়া আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কী হয়, ঘোষণা শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবকরা দলে দলে সৈন্যবাহিনীতে যোগদান করছে। মানে বিভিন্ন এনজিওর যে সদস্য আছে তারা কী করছে, এই সৈন্যবাহিনীতে যোগদান করছে। এই যুদ্ধ ছিল সমগ্র ইউরোপে রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের বিরুদ্ধে মানুষের লড়াই। তখন যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা আসলে কেন হয়েছিল? যুদ্ধটা হয়েছিল ইউরোপের মধ্যে যে রাজতন্ত্র আছে আর যে অভিজাততন্ত্র আছে এটার বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। কবি রজেট ডি এল আইলের রচিত দেশাত্মবোধক সঙ্গীত মার্সেলাইস তারা গাইত। তো এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেলাম যে মার্সেলাইস ছিল ফরাসির কি দেশাত্মবোধক সঙ্গীত। ঠিক আছে, এটা কে বানাইছিল? কবি রজেট ডি এল আইলের। কে? রজেট ডি এল আইলের। স্বেচ্ছাসেবকরা যখন প্যারিসে প্রবেশ করছিল তখন প্রথম তারা এই দেশাত্মবোধক গান গেয়েছিল। মার্সেলাইস বর্তমানে ফ্রান্সের জাতীয় সঙ্গীত। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম ফ্রান্সের বর্তমান জাতীয় সঙ্গীতের নাম কি? মার্সেলাইস। কে বানাইছিল? কবি রজেট ডি এল আইলের। ঠিক আছে, এই বিপ্লবী যুদ্ধগুলির ফলে ফ্রান্সের জনসাধারণের অর্থনৈতিক সংকটে পড়েছিল। যেহেতু যুদ্ধ যখন হয় তাহলে এফেক্ট পড়ে সবার আগে সাধারণ মানুষের উপরে, কারণ তারা ইনকাম করতে পারে না। এই কথা এইরকম সিচুয়েশন তখনও হয়েছিল। যখন পুরুষরা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন তখন মহিলারা জীবিকার জন্য এবং পরিবার প্রতিপালনের জন্য কাজের সন্ধানে বেড়াতে হয়েছিল। মানে যেহেতু পুরুষরা যুদ্ধ করতে গেছে তো বাড়িঘর চালানো কে বেরিয়েছে? মহিলারা। ঠিক আছে, অধিকাংশ মানুষ বিপ্লবকে সম্প্রসারণ করতে চেয়েছিল, কারণ 1791 সালের সংবিধান শুধুমাত্র সমাজের ধনী লোকদের রাজনৈতিক অধিকার দিয়েছিল। অধিকাংশ মানুষই বিপ্লবরে মানে মেইন নিছিল, মানে যে আমরা আমাদের স্বাধীনতা চাই। কারণ ওই 1791 সালে যেই সংবিধান হয়েছিল এখানে শুধুমাত্র ধনীরাই রাজনৈতিক অধিকার ভোগ করতে পারত। রাজনৈতিক সংস্থাগুলি সেই সব মানুষের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যারা সরকারি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করত এবং এই সম্পর্কে নিজস্ব মতবাদ জ্ঞাপন করত। যে রাজনৈতিক সংস্থা ছিল এটা যারা তোমার এখানে
রাজনৈতিকে গুরুত্বপূর্ণ পাঠ গ্রহণ করত, তাদের সম্পর্কে ভালো ভালো ফেসিলিটি দিত। ঠিক আছে, এদের মধ্যে সবচেয়ে সাফল্য লাভ করেছিল জেকুবিয়ান ক্লাব, যার নামকরণ হয়েছিল ফ্রান্সের প্রাক্তন ধর্মীয় সংস্থা সেন্ট জেকুব থেকে। মানে এই যে রাজনৈতিক সংস্থা আছে তার মধ্যে সবচেয়ে বেশি লাভবান কী হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি এখানে লাভবান হয়েছিল এই জেকুবিয়ান ক্লাব। ঠিক আছে, আর এর নামকরণ কেমন হয়েছিল, ফ্রান্সের যে প্রাক্তন ধর্মীয় আছে সংস্থা এই সেন্ট জেকুব থেকে। ঠিক আছে, মহিলাদের মধ্যে যারা খুব বেশি সক্রিয় ছিলেন তারা তাদের নিজস্ব সংস্থা তৈরি করেছিল, মানে দুই সময় মহিলারাও সংস্থা তৈরি করেছিল। ঠিক আছে, এই অধ্যায়ের 4 নং শাখায় তোমরা তোমাদের কর্মকাণ্ড তাদের কর্মকাণ্ড ও দাবি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। মানে মহিলাদের একটা পার্ট আছে, আমি তোমাদের দেখিয়ে দিই মহিলাদের একটা পার্ট, আমি পড়েছি এটা এই কোথায়, এই দেখো মহিলাদের মধ্যে কীরকম বিপ্লব হয়েছিল। এই যে এই পার্টটা আমি তোমাদের সাথে ডিসকাস করব, খুবই ইন্টারেস্টিং পার্ট। ঠিক আছে, তোমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই জায়গায়, কোথায় ছিলাম, এই জায়গায় ছিলাম। ঠিক আছে, তো মূলত সমাজের নিম্ন শ্রেণী থেকে আগত জনতারাই জিল জেকুবিয়ান ক্লাবের সদস্য। তো আমরা এখন জানতে পারবো যে জেকুবিয়ান ক্লাবের সদস্য কারা ছিল, যারা সমাজের নিম্ন শ্রেণী থেকে আগত। এদের মধ্যে ছিল দোকানি, বিভিন্ন ধরনের কারিগর যেমন মুচি, কেক প্রস্তুতকারক, ঘড়ি মেরামতকারী, মুদ্রক, দাস শ্রেণী যারা দিনমজুরি করত। ঠিক আছে, বোঝা গেছে এই জায়গাটা কারা জেকুবিয়ান ক্লাবের সদস্য ছিল, যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ ছিল। তাদের নেতা ছিলেন ম্যাক্সিমিলান রুবসপিয়ার। এই যে জেকুবিয়ান ক্লাবের নেতা কে ছিলেন, ম্যাক্সিমিলান রুবসপিয়ার। জেকুবিয়ান ক্লাবের অধিকাংশ সদস্যরাই লম্বা ডুরা পাজামা পরার সিদ্ধান্ত নিলেন, যা জাহাজ কাটের কর্মীরা পরিধান করত। বোঝা গেছে, কারণ সমাজের প্রচলিত রীতি অনুযায়ী হাঁটু পর্যন্ত ওটু পাজামা পরা বিশেষত ফ্রান্সের উচ্চ শ্রেণীর লোকেরা যা পরিধান করত তার থেকে পৃথক থাকতে চেয়েছিল। মানে তারা ফ্রান্সের যে উচ্চ শ্রেণীর মানুষরা যে ড্রেস পরতো তার থেকে তারা পৃথক থাকতে চাইছিল। এটা ছিল একটা উপায় যার মাধ্যমে সমাজের প্রচলিত হাঁটু পর্যন্ত আঁটু জামা পরা মানুষদের ক্ষমতা সমাপ্তি করা সম্পর্কে প্রচার করতে পারা। মানে এটার মাধ্যমে তারা কি করছে, তার থেকে তো আলাদা দেখছেই, আর সমাজে তারা যে আরেকটা জাতি মানে নিম্ন জাতি, তারা যে নিজস্ব একটা ক্লাব আছে এখন, তারা যে তার থেকে আলাদা সেই সম্পর্কে মানুষদের বোঝানোর জন্য তারা এটা করছে। এই জেকুবিয়ানরা সা কুলুত নামে পরিচিত ছিলেন, যার মানে হচ্ছে ওটু পাজামা পরতো না। মানে এই জেকুবিয়ানরা যারা এই লম্বা লম্বা কাপড় পরতো, আটু মানে কাপড় পরতো, তারা কি নামে পরিচিত আসলো, সা কুলুত। কি নামে, তারা সা কুলুত নামে পরিচিত আসলো, তারা সা কুলুত নামে পরিচিত ছিল। ঠিক আছে, যার অর্থ হচ্ছে যারা ওটু পাজামা পরতো না, মনে রাখবে। তো এই সা কুলুত পুরুষরা মাথায় লাল টুপি পরতো, যা স্বাধীনতার প্রতীক। মহিলারা ও লাল টুপি ব্যবহার করতে পারত। ওকে, এখান থেকে আমরা একটা নতুন শব্দ পেলাম যে মঠ মানে কি, কনভেন্ট। দেখবে ইংরেজি আছে কনভেন্ট, ধর্মীয় আরাধনার জন্য ব্যবহৃত অট্টালিকা যেখানে ভক্তরা মিলিত হয়, যেমন আমাদের এখানে মন্দির। ওকে, তারপর এখান থেকে 1700, দেখো এখানে একটা ছবি আছে, মেয়েরাও এখানে আছে। দেখো 1792 খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে জেকুবিনরা খাদ্যের দাম বৃদ্ধি, তারপর খাদ্যের অভাবের বিরুদ্ধে গণবিদ্রোহ পরিকল্পনা শুরু করেছিল। তো আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি যে কত খ্রিস্টাব্দে জেকুবিনরা খাদ্যের দাম বৃদ্ধি ও খাদ্যের অভাবের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু করে? 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট তারিখে সকালবেলা জনতারা কী করছে, টুইলারি প্রাসাদে আক্রমণ করে। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে ফরাসি জনতারা কবে টুইলারি প্রাসাদে আক্রমণ করে, তোমরা বলবে 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট। ওকে, রাজার রক্ষীকে হত্যা করে এবং রাজাকে প্রাসাদে অনেকক্ষণ বন্দি করে রাখা হয়। ঠিক আছে, পরে
পরিষদের রাজা এবং রাজ পরিবারকে বন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তখন থেকে 21 বছর বা তার বেশি বয়সী পুরুষ যাদের সম্পত্তি নেই তারাও ভোটাধিকার লাভ করে। কি ইন্টারেস্টিং দেখো, প্রথমে রাজাদের বন্দি করছে, তারপর পুরো ফ্যামিলির বন্ধ করছে, তারপর তারা খেতে করছে নতুন সিস্টেমে যে একটা নির্বাচন পদ্ধতি তৈরি করছে, সেখানে 21 বছর হইব বা তার বেশি হইলই যার কোনো সম্পত্তি নেই তারাও ভোট দিতে পারত। নতুন নির্বাচন পরিষদ কনভেনশন নামে পরিচিত। নির্বাচন যে হয়েছে নতুন তার নাম কি? কনভেনশন। ঠিক আছে, তো আমরা এখানে এখন বলতে পারি যে 1792 সালে, ঠিক আছে, 1792 সালে কী হয়েছে? 1792 সালে 21শে সেপ্টেম্বর কনভেনশন রাজতন্ত্রের অবসান এবং ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করে। এই 1792 সালের 21শে সেপ্টেম্বর কী হয়েছে? কনভেনশন ফরাসিদের একটা প্রজাতন্ত্র দেশ হিসেবে গ্রহণ করছে, নাকি রাজতন্ত্র। ওই সময় তারা রাজতন্ত্র শেষ করে ফরাসিরা একটা প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করছে। তোমরা জানো প্রজাতন্ত্র হচ্ছে এমন একটা সরকার যেখানে জনসাধারণের সরকার নির্বাচন এবং সরকারের প্রধানকে নির্বাচিত করা হয়। যেমন আমাদের ভারত, সেখানে উত্তরাধিকারের সূত্রে কোনো রাজতন্ত্র থাকে না। তুমি খুঁজে বের করার চেষ্টা করো অন্যান্য দেশগুলিতে কীভাবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, সুরজ লুইকে বিশ্বাসঘাতকতার অভিযোগে প্রাণদণ্ড দেওয়া হয়। কি দেওয়া হয়? প্রাণদণ্ড দেওয়া হয়। 1793 সালের 21শে জানুয়ারি তাকে ডিলা কনকর্ডে প্রকাশ্যে হত্যা করা হয়। রানী মেরি আন্তোয়ানাতকেও কিছুদিন পর এইভাবে হত্যা করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো আজকের এই পার্টটা তোমরা অবশ্যই ভালো করে শুনবে। একবার যদি শুনে না বুঝো আবার শুনবে, তাহলে তোমাদের কাছে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।